ঘূর্ণিঝড় ইয়াসের খুলনা অঞ্চলে তীব্র আঘাতের সম্ভাবনা কম, উপকূলের বেশিরভাগ আশ্রয়কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। আজ শুরু চীনের সিনোফার্ম টিকাদান। ঢাকার 4 হাসপাতালে টিকা নেবেন মেডিকেলের 1000 শিক্ষার্থী। বাবুনগরী মামুনুল সহ হেফাজত নেতার অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন, আর্থিক গোয়েন্দা সংস্থার তথ্য। দ্রোহ সাম্য প্রেমের কবি নজরুলের 122তম জন্মবার্ষিকী আজ। সমাধিতে শ্রদ্ধা, করোনায় সীমিত আয়োজন। মিরপুরে আজ বাংলাদেশের সিরিজ জয়ের মিশন, আবহাওয়ার চ্যালেঞ্জ সামলে ওয়ানডে সুপার লিগ শীর্ষে চোখ টাইগারদের। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ইয়াসে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এটি সুপার সাইক্লোনের রূপ নেওয়ার সম্ভাবনা কম। ঘূর্ণিঝড় ইয়াসের বর্তমান গতিপথ ভারতের উড়িষ্যা উপকূলের দিকে। দিক পরিবর্তন না করলে বাংলাদেশের খুলনা অঞ্চলে তীব্র আঘাতের সম্ভাবনা কম, বলছে আবহাওয়া অফিস। দেশের সবকটি সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপটি থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে শক্তি সঞ্চয় করে এটি ঘূর্ণিঝড় ইয়াসে রূপ নেয়। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ 62 কিলোমিটার, যা ঝোড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার গতি বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এটি আইলা বা আমপানের মতো সুপার সাইক্লোনের রূপ নেওয়ার সম্ভাবনা কম। এবারের যে ঘূর্ণিঝড়টি, এটি গত বছরের সুপার আমপান ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করবে না, আমাদের এই মুহূর্তের পর্যবেক্ষণে আমরা দেখতে পাচ্ছি। আর দ্বিতীয়ত হলো এটির গতিপথ এই মুহূর্তে এটি রয়েছে আপনার উড়িষ্যা উপকূলের দিকে। ঘূর্ণিঝড় ইয়াস বর্তমানে উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যা উপকূলের দিকে যাচ্ছে। ঝড়ের গতিপথ যদি উত্তর পূর্ব দিকে পরিবর্তন হয়, তবেই বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তাই এখন পর্যন্ত দেশে শক্তিশালী আঘাতের সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর। এটি উত্তর পূর্ব দিকে অথবা উত্তর দিকে রিকার্ভ করে কিনা অথবা ঘুরে যায় কিনা, এটি আমরা এখন পর্যবেক্ষণে আছি। যদি এটি ঘুরে না যায়, তবে বাংলাদেশের জন্য খুবই একটি স্বস্তির খবর হবে। সাগর বিক্ষুব্ধ থাকায় গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতিসত্বর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় মোকাবেলার সার্বিক প্রস্তুতি নিয়ে জানাতে বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অলিভ কুমার খটক। অলিভ, ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, এখন সেখানকার পরিস্থিতি জানাবেন। ভৈরব নদীর তীরে আপনাকে জানিয়ে রাখি, গতকালকে এই যে কয়েকদিন ধরেই চলা ভ্যাপসা গরম, এই তীব্র তাপদাহ কিন্তু গতকালকে রাত থেকে বৃষ্টি হচ্ছিল। কালকে সন্ধ্যায় বৃষ্টি হয়েছে, রাতে বৃষ্টি হয়েছে। গরমের তীব্রতা কিন্তু কিছুটা কমেছে। আপনাকে এখন যদি বলি, আমি এখন ভৈরব নদীর তীরে আছি। এখানে কিন্তু এখন আকাশে কিন্তু মেঘমালা আছে, কিছু মেঘ আছে, আগের মতন সেই তাপদাহ নাই। আর আপনি যেটা বলছিলেন যে বাগেরহাটে এই ঝড় মোকাবেলায় কি প্রস্তুতি আছে, আমরা আগেও জানিয়েছিলাম যে বাগেরহাটে 337টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং পাশাপাশি আরো বেশ কিছু স্কুল কলেজ খুলে রাখা হবে। আর আমি যদি প্রস্তুতির কথা বলি, যে বাগেরহাটে এই ঝড় মোকাবেলার জন্য কিন্তু প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটি আছে, সেই কমিটি তারা মিটিং করেছে, সভা করেছে। সেই সভা থেকে শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে এবং বিশেষ করে আমাদের উপকূলীয় উপজেলা, সুন্দরবন সংলগ্ন উপজেলা হচ্ছে মোংলা এবং শরণখোলা উপজেলা, এই দুইটি উপজেলাকেই হচ্ছে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর আমরা এখানে যেহেতু এইবার ঝড়ের কথা বলা হচ্ছে যে জলোচ্ছ্বাস হতে পারে, আমাদের যে বেড়িবাঁধগুলো আছে সেই বেড়িবাঁধগুলো কিন্তু আপনার আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড আমাকে যেমনটি জানিয়েছে যে বাগেরহাটে 35/3 পোল্ডার
অর্থাৎ মোরেলগঞ্জের দৈবঘাটি এলাকায় কিন্তু 130 মিটারের মতন বাঁধ ঝুঁকিপূর্ণ আছে এবং তারা এই ঝুঁকিপূর্ণ বাঁধ এই এলাকা যাতে প্লাবিত না হতে পারে এই জন্য কিন্তু জরুরি ভিত্তিতে কিছু তারা কাজ করছে এবং তারা কাজ প্রায় শেষের পথে। যদি এই জোয়ারের পানিতে আমাদের বিশেষ করে উপকূলীয় অঞ্চল কিন্তু ঘের বিধৌত এলাকা প্রায় 70,100টি ঘের রয়েছে এখানে। যদি জলোচ্ছ্বাস হয়, জলোচ্ছ্বাসে হলে কিন্তু আমাদের মাছের ঘের ভেসে দেওয়ার সম্ভাবনা থাকবে। এবং আমি আরও একটা কথা জানিয়ে রাখি, বাগেরহাটের উপদ্রুত বিশেষ করে ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে, জলোচ্ছ্বাসে বেশি ক্ষতি হতে পারে কিন্তু শরণখোলা এলাকাতে এবং সেই শরণখোলায় যাতে বেড়িবাঁধ ভেঙে না যায় সেই জন্য পানি উন্নয়ন কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বাগেরহাট থেকে জানাচ্ছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। কয়েকদিনের টানা ভ্যাপসা গরমের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। রাজধানী ছাড়াও দেশের উপকূলীয় এলাকা সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড গরমের পর বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। এর আগে আবহাওয়া অধিদপ্তরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সোমবার রাত 9:45টার দিকে বজ্রপাত, দমকা হাওয়া সহ নামে অপেক্ষার বৃষ্টি। এতে গত কয়েকদিনের ভ্যাপসা গরমের অবসান ঘটেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব এখনও বাংলাদেশের সীমানায় আসেনি। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ এর প্রভাব শুরু হতে পারে। এখন যে বৃষ্টি হচ্ছে তা স্থানীয় আবহাওয়ার কারণে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে আসবে। উপকূলীয় অঞ্চলে প্রয়োজনের তুলনায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে অর্ধেক। তার উপর বেশিরভাগের অবস্থা জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। তাই প্রাকৃতিক দুর্যোগেও অনেকের আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা রয়েছে। এসব এলাকায় আরেক সংকট বেড়িবাঁধ। স্থানীয়দের অভিযোগ, বারবার ভাঙে আর সংস্কার হয় বাঁধ, কোনো স্থায়ী সমাধান হয় না। 2020 সালে ঘূর্ণিঝড় আম্পানে খুলনা জেলার অন্তত 2 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। নষ্ট হয় প্রায় 20 কোটি টাকার সম্পদ। এক বছর পর ঘূর্ণিঝড় ইয়াস আতঙ্কে সুন্দরবন উপকূলের মানুষ। খুলনায় স্থায়ী আশ্রয়কেন্দ্র রয়েছে 283টি। উপকূলের বাসিন্দারা বলছেন, প্রয়োজনের তুলনায় এ সংখ্যা খুবই কম। এছাড়া ঘূর্ণিঝড় আঘাত হানলে জরাজীর্ণ বেড়িবাঁধ ভেঙে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে। হওয়ার আশাকে কেন্দ্র করে আমরা তো খুব আতঙ্কের ভিতরে আছি। আমাদের এলাকায় ভালো কোনো সাইক্লোন সেন্টার নেই, বা একটা আছে দূরে। মেডিকেল সেন্টারে যাই অনেক কষ্টের মধ্য দিয়ে, তারপরে সঠিক সময়ে দেখা যাচ্ছে যে ওখানে না পাওয়া যায় কোনো ওষুধ, না পাওয়া যায় কোনো পানি, না পাওয়া যায় কোনো খাদ্য, হয়তো অনাহারে না খেয়ে থাকতে হয়। ওই অঞ্চলের মানুষের একটি দাবি টেকসই ভেড়িবাঁধ। টেকসই ভেড়িবাঁধ হলে আমরা ওই অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা হবে। ঝুঁকিপূর্ণ জেলা বরগুনাতেও রয়েছে আশ্রয়কেন্দ্রের স্বল্পতা। ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে জেলায় 610টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হলেও তাতে জেলার 10 ভাগের 1 ভাগ মানুষেরও ঠাঁই হবে না। লক্ষ্মীপুরের 109টি আশ্রয়কেন্দ্রের বেশিরভাগই বসবাসের অনুপযোগী। নেই বিশুদ্ধ পানি ও টয়লেটের ব্যবস্থা। একই অবস্থা নোয়াখালীতেও। স্থানীয়রা বলছেন, আশ্রয়কেন্দ্রগুলোর দূরত্ব, ধারণ ক্ষমতা কম হওয়া সহ সার্বিক দুরবস্থার কারণে প্রাকৃতিক দুর্যোগের সময় এসব কেন্দ্রে যেতে ভরসা পায় না সাধারণ মানুষ। যারা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি তারা হয়তো আশ্রয়কেন্দ্রে আসে, কিন্তু দূরের যারা তারা ওই আশ্রয়কেন্দ্রে আসতে চায় না। ঘূর্ণিঝড় মৌসুমের পূর্বে যাতে সম্পূর্ণভাবে মেরামত করে এবং ঘূর্ণিঝড়ের সময় যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে পারে, এই ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির তথ্য অনুযায়ী নোয়াখালীর উপকূলীয় 3 উপজেলা হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে 291টি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড়ে নদী ও সমুদ্র বন্দরে দেওয়া হয় সতর্ক সংকেত। এর প্রতিটিরই আছে আলাদা অর্থ, তবে এ থেকে ঝড়ের অবস্থান, বাতাসের গতিবেগ বা স্থান পরিবর্তনের তথ্য পাওয়া যায় না। শুধু কোন দিক থেকে বাতাস বইছে, আবহাওয়া দুর্যোগপূর্ণ হচ্ছে এবং বিপদ আরও বাড়ছে কিনা সে বিষয়ে জানা যায়। তারপরও উপকূলের বাসিন্দারা এই সংকেতগুলোই অনুসরণ করে থাকে। ঝড়ের গতি ও বিপদের মাত্রা বিবেচনায় সমুদ্র বন্দরে দেখানো হয় 1 থেকে 11 নম্বর সংকেত। সতর্ক বার্তা হিসেবে 1 নম্বর দূরবর্তী সংকেত, 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত,
3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও 4 নম্বর হুঁশিয়ারি সংকেতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় হতে পারে 88 কিলোমিটার পর্যন্ত। তবে এ অবস্থা ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো বিপজ্জনক নয়। 5, 6 ও 7 নম্বর বিপদ সংকেতের মাত্রা একই। বাতাসের একটানা গতিবেগ 62 থেকে 88 কিলোমিটার। 5 নম্বরে বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করে ঝড়। 6 নম্বরে বন্দরকে ডান দিকে রেখে এবং 7 নম্বরে অতিক্রম করে বন্দরের উপর দিয়ে। 8, 9 ও 10 নম্বর মহাবিপদ সংকেতের মাত্রাও একই। বাতাসের একটানা গতিবেগ 89 কিলোমিটার বা তার বেশি। 8 নম্বরে বন্দরকে বাম দিকে, 9 নম্বরে ডান দিকে এবং 10 নম্বরে বন্দরের উপর দিয়ে উপকূল অতিক্রম করে প্রচণ্ড ঝড়। সর্বশেষ 11 নম্বর সংকেত দিয়ে বোঝানো হয় তীব্র বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে সব যোগাযোগ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশে কখন নাগাদ আঘাত হানতে পারে, আদৌ আঘাত হানবে কিনা, এবং এখনকার সবশেষ পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিস থেকে কি জানানো হয়েছে সে বিষয়ে আমাদেরকে জানাবেন। দেখুন, কালকে কিন্তু আসলে রাত পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত আমরা যেমনটি আসলে জানতে পেরেছিলাম যে ঘূর্ণিঝড় ইয়াস এটি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছিল গতকাল সকালে এবং সারাদিন কিন্তু আসলে ঘূর্ণিঝড় হিসেবেই বঙ্গোপসাগরে অবস্থান করছিল। তবে আজকে সকালবেলায় এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। অর্থাৎ আপনাকে যদি আরেকটু ব্যাখ্যা করি যে গতকাল যেখানে ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ছিল 62 কিলোমিটার, এটি কখনো কখনো 88 কিলোমিটারে বৃদ্ধি পাচ্ছিল, আজকে থেকে সেটি কিন্তু আসলে 117 কিলোমিটার গতিবেগে বৃদ্ধি পাচ্ছে এবং এটিকে আসলে বলা হচ্ছে প্রবল ঘূর্ণিঝড়। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে সবশেষ যেটি আসলে তথ্যটি জানানো হয়েছে যে এই প্রবল ঘূর্ণিঝড়টি অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অর্থাৎ এই যে 117 কিলোমিটার গতিবেগ আছে এটি হয়তোবা 140 বা 150 কিলোমিটার গতিবেগে বৃদ্ধি পেতে পারে। তবে এখন পর্যন্ত আসলে গতিপথ গতকালকে যেটি ছিল উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছিল সেটি কিন্তু আসলে একই অবস্থানে আজকেও এখন পর্যন্ত আছে এবং ভারতের যে উড়িষ্যা উপকূল দিয়ে অতিক্রম করার কথা ছিল সেই অবস্থানে কিন্তু এখনো ঘূর্ণিঝড়টি আছে। অর্থাৎ আবহাওয়া অফিস বলছে যে এটি যদি উত্তর পূর্ব দিকে অগ্রসর না হয় সেক্ষেত্রে আসলে বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের প্রভাব খুব একটা পড়বে না এবং একই সাথে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হচ্ছে যে এটি সুপার সাইক্লোনে রূপ নেবে না, অর্থাৎ যেখানে বাতাসের গতিবেগ থাকবে 200 কিলোমিটারের বেশি। অর্থাৎ এত শক্তিশালী ঘূর্ণিঝড় হয়তো বা এই ইয়াস হবে না, যেটি আমরা দেখেছিলাম আমপানের সময় বা আয়লার সময় যে ধরনের ঘূর্ণিঝড়টি হয়েছিল সেটি হয়তোবা এবারকার যে ইয়াস সেটি হচ্ছে না। তবে একটি আশঙ্কা কিন্তু আসলে করা হচ্ছে, সেটি হচ্ছে যে আগামীকাল অর্থাৎ 26 তারিখ ভোর নাগাদ এই ঘূর্ণিঝড়টি আসলে উড়িষ্যা উপকূল অতিক্রম করবে। যদি উড়িষ্যা উপকূল অতিক্রম করে সেক্ষেত্রে আসলে বাংলাদেশে কিছুটা প্রভাব পড়বে এবং সে সময় জোয়ারের একটি সময় থাকে। আর ঘূর্ণিঝড়টি যদি উপকূলীয় এলাকা অতিক্রম করার সময় জোয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে স্বাভাবিক সময়ে জোয়ারের পানি কিন্তু কিছুটা বৃদ্ধি পায়। অর্থাৎ সেই সময় যদি ঘূর্ণিঝড়টি অতিক্রম করে সেক্ষেত্রে কিন্তু আসলে একটি জলোচ্ছ্বাসের আশঙ্কাও কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে আসলে করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আসলে আবহাওয়া অফিস তাদের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ অনুযায়ী আমাদেরকে জানাচ্ছে যে এই ঘূর্ণিঝড়টি খুব বেশি শক্তিশালী হবে না এবং বাংলাদেশে খুব বেশি শক্তিশালীভাবে আঘাত আনার সম্ভাবনা নেই। কিন্তু আমরা যদি আসলে বিগত সময়কার ঘূর্ণিঝড়গুলোর কথা দেখি যে মে মাসে কিন্তু বেশ বড় বড় কিছু ঘূর্ণিঝড় হয়েছে এবং মে মাসের ঘূর্ণিঝড়ের অতীতটি কিন্তু আসলে খুব একটা ভালো না। অর্থাৎ ঘূর্ণিঝড় মে মাসে যতগুলো ঘূর্ণিঝড় এসেছে তার কোনো না কোনো আঘাত বা কোনো না কোনো প্রভাব কিন্তু আসলে বাংলাদেশে পড়েছে। আমরা গত বছর আমপানের সময় দেখেছিলাম যে আবহাওয়া অফিস আমাদেরকে আসলে জানাচ্ছিল যে আমপানের যে গতিপথ সেটি আসলে বাংলাদেশে আঘাত আনার সম্ভাবনা নয়, কিন্তু একদম শেষ সময় প্রায় 4 দিন আগে আমাদেরকে আসলে জানানো হলো বা সেই ঘূর্ণিঝড় আমপান তার গতিপথ পরিবর্তন করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার কারণে সেটি কিন্তু আসলে বাংলাদেশে প্রভাব পড়েছিল। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম জেলাগুলোতে কিন্তু আমপানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। অর্থাৎ এই যে এবারকার যে ঘূর্ণিঝড় ইয়াস এটি যদি উত্তর পূর্ব দিকে অগ্রসর না হয় সেক্ষেত্রে বাংলাদেশে বড় ধরনের কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি এটি বাংলাদেশের দিকে
অগ্রসর হয় সে কিন্তু আসলে বড় ধরনের ক্ষয়ক্ষতি আশঙ্কা করা হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু 2 নম্বর দূরবর্তী যে হুঁশিয়ারি সংকেত, সেই হুঁশিয়ারি সংকেতে আবহাওয়া অফিস আছে। এখন পর্যন্ত কিন্তু আসলে সংকেতও বাড়ানো হয়নি। তো আমার কাছে আবহাওয়া অফিস থেকে এটি ছিল সর্বশেষ। আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক সহ 20 হেফাজত নেতার ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্বলিত একটি প্রতিবেদন পেয়েছে দুদক। অনুসন্ধানে তথ্যপত্র পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অনুদান হিসেবে প্রতিবছর কত টাকা আসে তার কোনো সঠিক হিসেব নেই। মাদ্রাসা, এতিমখানা, ইসলামী প্রতিষ্ঠান নির্মাণ সহ বিভিন্ন ধর্মীয় কাজের জন্য এই টাকা দেয় তারা। আর এইসব টাকা কখনো কখনো অবৈধ পথে সরাসরি আসে ধর্মীয় নেতাদের হাতে, যাদের অনেকের বিরুদ্ধেই আছে দানের টাকা আত্মসাতের অভিযোগ। হেফাজত নেতা মামুনুলের রিসোর্ট কাণ্ডের পর বেরিয়ে আসতে থাকে হেফাজতের অন্য নেতাদের সম্পদের তথ্য। 50 নেতার অবৈধ সম্পদের অভিযোগ আসে দুদকে, যার প্রেক্ষিতে 17 মে 6 সদস্যের দল গঠন করে দুদক। প্রাথমিক অনুসন্ধানে হেফাজতের 20 নেতার সন্দেহজনক ব্যাংক লেনদেনের তথ্য পেয়েছে BFIU। তবে জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হকের নাম শোনা গেলেও এই প্রতিবেদন নিয়ে এখনই বিস্তারিত বলতে রাজি নয় দুদক। অনুসন্ধান কাজের স্বার্থে যেই সব তথ্য প্রয়োজন সেগুলো তাদের ট্যাক্স ফাইল হোক অথবা সম্পদের বিবরণী হোক, যাই প্রয়োজন হোক সেটি অনুসন্ধানকারী টিম তাদের থেকে চাইতে পারে, এটি তাদের নিজস্ব ব্যাপার। টিআইবি বলছে ধর্মীয় কাজের টাকা আত্মসাৎ করা ঘৃণিত অপরাধ, তাই এই দুর্নীতিতে যারাই জড়িত থাকুক না কেন ছাড় দেয়া উচিত হবে না। পর্যাপ্ত দালিলিক প্রমাণ সাপেক্ষে অর্জিত আয়ের বাইরে যদি কোনো সম্পদ আহরণ হয় তাহলে সেটি অনিয়ম, দুর্নীতি, এবং সেক্ষেত্রে অন্য সকল ক্ষেত্রে যে আইন প্রযোজ্য, যে আইনের বিধান প্রযোজ্য, এক্ষেত্রেও তা প্রযোজ্য হবে এবং যারা এর সাথে জড়িত, এই ধরনের অনিয়মের সাথে জড়িত, তাদেরকে বিচার আওতায় আনতে হবে। তথ্য উপাত্ত পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী অভিযুক্ত হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলেও জানায় দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনের উপহারের 5 লাখ টিকা দেওয়া শুরু হচ্ছে আজ। প্রথম দিনে ঢাকার 4টি কেন্দ্রে মেডিকেলের 5ম বর্ষের 1000 শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 10 দিন পর্যবেক্ষণ করে সারা দেশের 37টি কেন্দ্রে বাকি টিকা দেওয়া শুরু হবে। দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহ সংকটে বন্ধ প্রথম ডোজের টিকা কার্যক্রম। তবে চীনের উপহারের 5 লাখ টিকা হাতে আসায় সুযোগ পাচ্ছেন আরও 2.5 লাখ মানুষ। শুরুতেই দেয়া হবে মেডিকেল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী ও মেডিকেল টেকনোলজিস্টদের। মঙ্গলবার ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল ও মুগদা মেডিকেল কলেজ সহ 4টি কেন্দ্রে শুরু হচ্ছে টিকার এই কার্যক্রম। যে সরকারি 4টি মেডিকেল কলেজ আছে সেখানেই মেডিকেল স্টুডেন্টদেরকে দেওয়া হবে, পর্যায়ক্রমে অন্যরাও তাতে সম্পৃক্ত হবেন এবং এই টিকা দেওয়ার 7 থেকে 10 দিন পরে পরবর্তী যে মূল কার্যক্রমটি আছে সেটি শুরু হবে। আমাদের তরফে সমস্ত প্রস্তুতি সুসম্পন্ন হয়েছে। যারা কিছুদিন পর প্রফেশনাল পরীক্ষা দিয়ে কেউ চিকিৎসক হবেন, আমাদের স্বাস্থ্যসেবার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত হবেন, তাদেরকে দিয়েই যাত্রা শুরু হবে এবং পর্যায়ক্রমে বাকি যারা আছেন তাদেরকেও আমরা টিকা দিয়ে একদিকে যেমন তাদের সুরক্ষাটি নিশ্চিত হবে, অন্যদিকে তারা চিকিৎসা পেশায় তাদের অন্যান্য সহকর্মীদের সঙ্গেও কিন্তু রোগীর সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারবে। প্রথম পর্যায়ে সারা দেশের সরকারি বেসরকারি মেডিকেলের 5ম বর্ষের শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে। এবার আমাদের মূল উদ্দেশ্য হলো মেডিকেল কলেজে শিক্ষার্থী যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, যে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যেমন পড়ালেখা করতে হয়, পড়ার পাশাপাশি হাসপাতালেও কাজ করতে হয়, হাসপাতালে পড়ার জন্যই যেতে হয়, তাদের ক্লাস হয়, সেখানে ট্রেনিং হয়, চালু থাকে। তো এই কারণেই আমরা মেডিকেল কলেজের শিক্ষার্থী সরকারি এবং বেসরকারিকে প্রায়োরিটি দিয়েছি। টিকা দান করার মধ্য দিয়ে যেটি হবে সেটি হচ্ছে যে তারা একদিকে নিজেরা সুরক্ষিত থাকবেন এবং রোগীর সেবায় আমাদের যে সীমিত যে জনবল আছে
তাতে তারা বাড়তি সহায়ক শক্তি হিসেবে এখানে যুক্ত হতে পারবেন। এতে করে আমাদের যে কোয়ালিটি অফ সার্ভিস সেটি নিশ্চিত করার কাজে আমরা সহায়ক হিসেবে তাদেরকে পাবো। এই ভবিষ্যৎ চিকিৎসক যারা আছেন তারা অধিকতর মানবিকতার সঙ্গে, অধিকতর আন্তরিকতার সঙ্গে এবং অবশ্যই আমি বলবো অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা এই রোগীদেরকে ব্যবস্থাপনাটি দিতে পারবে। গত 12 মে চীনের উপহারের 5 লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছায়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে। চাঁপাইনবাবগঞ্জে 7 দিনের কঠোর লকডাউন শুরু। যাতায়াত নিয়ন্ত্রিত, করোনা শনাক্তের হার 50% বেশি। বোর্ড সদস্যের আপত্তির পরও ফের পানির দাম 5% বাড়ালো ঢাকা ওয়াসা। যুক্তরাষ্ট্র থেকে এমডির সিদ্ধান্ত। দেয়া হয়েছে, তারা রয়েছে এর উচ্চ ঝুঁকিতে। করোনার ভয়ঙ্কর রূপ দেখছে ভারত। এরই মধ্যে নতুন আতঙ্কের নাম ব্ল্যাক ফাঙ্গাস। আক্রান্ত হয়েছেন প্রায় 10,000। বেশ কয়েকটি রাজ্যে ঘোষণা করা হয়েছে মহামারী। নাক মুখ দিয়ে প্রবেশ করে ব্ল্যাক ফাঙ্গাস। আক্রান্ত ব্যক্তির চোখ মুখ ফুলে ওঠে, নাকের ভেতর ও জিহ্বায় পড়ে কালো দাগ। অনেক ক্ষেত্রে জ্বরও দেখা দেয়। প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে রোগ সারে। চোখ আক্রান্ত হলে অনেক ক্ষেত্রেই অন্ধত্বের শিকার হয় রোগী, আর ছত্রাক মস্তিষ্কে ছড়িয়ে পড়লে রোগীকে বাঁচানো যায় না। ভারতে এ রোগে আক্রান্তদের 50% মারা গেছেন, অথচ করোনায় মৃত্যুহার 2% বেশি নয়। ফাঙ্গাস এগুলো তো আমাদের অন্যান্য ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট যারা থাকে বা ডায়াবেটিস থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, তাদের এই গ্রুপ অফ ফাঙ্গাস আমরা পাই। কিন্তু কোভিড পেশেন্টের আমরা রিসেন্ট আর কি সাসপেক্ট করছি আর কি যে হতে পারে যেটা ব্ল্যাক ফাঙ্গাস। হ্যাঁ, আর এর আগে আমরা একটা পেশেন্টের কাছ থেকে এই গ্রুপের ফাঙ্গাস ডায়াগনোসিস করছি, পরে আমরা জেনেছি যে এটা কোভিড পেশেন্ট। নাক বন্ধ হয়ে যাবে, নাক দিয়ে কালো শ্লেষা বা ব্লিডিং হতে পারে, চোখ ফুলে যাবে, চোখের পাতা নেমে যাবে, চোখ দিয়ে ডাবল ভিশন বা চোখের দৃষ্টিশক্তি কমে যাবে, চোখের চারিপাশ বা নাকের চারিপাশ ফুলে যাবে এবং গালের উপরের অংশ ফুলে যাওয়া বা কালো হয়ে যাওয়া, এগুলো হলো প্রাথমিক সিমটম। এই করোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হয় স্টেরয়েড। এতে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এছাড়া বয়স্ক, ডায়াবেটিসে আক্রান্ত ও ক্যান্সারে কেমোথেরাপি চলে এমন রোগীর প্রতিরোধ ক্ষমতা কম। এসব রোগীর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এটা খুব ইয়াং পেশেন্ট, যারা ইয়াং অ্যাডাল্ট বা খুব বেশি ডিজিজ না, অন্য কোনো রোগ বালাই নেই, তাদের এগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম। যারা এল্ডারলি পেশেন্ট, বয়স্ক পেশেন্ট আমাদের বাড়িতে আছে, তাদের ব্যাপারে আমাদের নজর করব। যেহেতু এটার ঢোকার শরীরের দুটাই রাস্তা মেইন, একটা হলো নাক এবং একটা মুখ, সুতরাং মাস্কের কোনো বিকল্প নেই। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েকজন বোর্ড সদস্যের অসম্মতির পরও করোনার লকডাউনের মধ্যেই আবার 5% পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। ছুটিতে যুক্তরাষ্ট্রে বসেই পানির দাম বাড়ালেন ওয়াসার এমডি তাকসিমে খান। নতুন দর অনুযায়ী আবাসিক গ্রাহকদের প্রতি 1000 লিটার পানির দাম দাঁড়াবে 15 টাকা 18 পয়সা। বর্তমানে 1000 লিটার পানির দাম 14 টাকা 46 পয়সা। নতুন দাম কার্যকর হলে বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে প্রতি 1000 লিটার পানির দাম দিতে হবে 42 টাকা, যা আগে ছিল 40 টাকা। সোমবার ওয়াসার বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই পানির দাম কার্যকর হবে 1 জুলাই থেকে। এ নিয়ে 13 বছরে পানির দাম বাড়ানো হলো 14 বার। এর আগে এবছরের মার্চে পানির দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ঢাকা ওয়াসা, কিন্তু বোর্ড সদস্যদের অসম্মতি এবং নানা সমালোচনার মুখে সিদ্ধান্ত থেকে সরে আসে ঢাকা ওয়াসা। প্রতি বছরই 5% হারে বৃদ্ধি করা হয়। এখন পর্যন্ত প্রতি বছরই এটা একটা করা হয়েছে রুটিন ওয়ার্ক হিসাবে, এবছর একটা হচ্ছে আর কি। এটা 5%, এটা মানে এটা নিয়ে প্রতি বছরই করা হয় এইভাবে। মানে এটা গত বছর, তার আগের বছর, সবসময় এটা ধারাবাহিকভাবে করা হচ্ছে। এটা অফিসিয়াল প্রক্রিয়ার মধ্যেই চলতেছে সবসময়, তো এইভাবে এটা করা হচ্ছে। ভারতের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে শুরু হয়েছে 7 দিনের সর্বাত্মক লকডাউন। করোনা সংক্রমণ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার এই সিদ্ধান্ত জানানো হয়। লকডাউন চলার সময় জেলার প্রবেশ বা জেলা থেকে বের হওয়ায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের চলাচলে।
মুদি দোকান ও কাঁচা বাজার ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার 50% বেশি। চাঁপাইনবাবগঞ্জের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আজকে থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কথা বলা হচ্ছে। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কখন নাগাদ শুরু হবে এবং সার্বিক লকডাউন পরিস্থিতি নিয়ে জানাবেন। আরেকটি বিষয় জানাবেন, সবাইকে করোনার টেস্টের আওতায় নিয়ে আসতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? লকডাউন ঘোষণার পরে তখন আমরা আসলে সিভিল সার্জন এবং জেলা প্রশাসনকে জিজ্ঞাসা করেছিলাম যে যেহেতু করোনা সংক্রমণটা অধিক হারে বেড়ে গেছে বা ছড়িয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জে, সেহেতু সবাইকে আসলে করোনা মানে পরীক্ষার আওতায় কিভাবে আনা হবে। তখনই আসলে যে সিভিল সার্জনের পক্ষ থেকে বলা হয়েছিল যে আজকে থেকে তারা হচ্ছে যে অধিক হারে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করবেন এবং তারা যেটা বলছেন যে বিভিন্ন পাড়ায় মহল্লায় গিয়ে স্বাস্থ্য বিভাগের যে টিম রয়েছে তারা হচ্ছে যে এই চেষ্টা করবেন। আসলে এভাবেই করোনা পরীক্ষার আওতায় নিয়ে আসা হবে সাধারণ মানুষকে। আর আরো একটি বিষয় বলি যে এখন পর্যন্ত সেই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়নি চাঁপাইনবাবগঞ্জের কোনো পাড়ায়। আমরা সিভিল সার্জনের সাথে সকলে কথা বলেছি, তিনি যেটা বলেছেন যে সাধারণত একটু গ্রাম এলাকায় গিয়ে এই টেস্ট করা হবে বলে 10টার আগে আসলে শুরু হবে না। বিভিন্ন টিমকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা 10টার পর থেকে আসলে এই টেস্ট শুরু করবে। আর লকডাউনের কথা যদি বলি, সকাল থেকে আসলে পুলিশের তৎপরতা দেখেছি আমরা বিভিন্ন সড়কে, বিভিন্ন পয়েন্টে তারা হচ্ছে যে চেকপোস্ট বসিয়ে যানবাহন চলাচল সীমিত করছেন। কিন্তু 6টা থেকে এই লকডাউনটা কার্যকর হলেও, অর্থাৎ লকডাউন বিধিনিষেধটা পুলিশ শুরু করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সড়কে হচ্ছে জনগণের উপস্থিতি দেখেছি এবং যানবাহনও বেড়েছে। আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এটি চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়ক। এখানে আসলে বড় যানবাহন না চললেও ছোট যানবাহন স্বাভাবিকভাবেই চলছে। অনেকে আবার যানবাহন না পেয়ে পায়ে হেঁটে গন্তব্য যাচ্ছেন। সব মিলিয়ে আসলে একটু ঢিলে ঢালা ভাবেই আসলে আজকে লকডাউনটা কার্যকর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। চলতি অর্থবছরে স্বাস্থ্যসেবা বিভাগ তাদের বরাদ্দের মাত্র 1/4 অর্থ খরচ করেছে। তবুও করোনা মহামারী বিবেচনায় আগামী বাজেটে এই খাতে প্রায় 3.5 কোটি টাকার বরাদ্দ বাড়ছে। সবার জন্য টিকা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতি, জীবন ও জীবিকা সচল রাখতে করোনার সঙ্গে লড়াই করছে মানুষ। তবে দীর্ঘ হতে পারে এই যাত্রা, তাই স্বাস্থ্যসেবা মজবুত করার তাগিদ বিশেষজ্ঞদের। আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে 17,307 কোটি টাকা, যা মোট এডিপির 7.68%। এডিপিতে খাতভিত্তিক বরাদ্দের দিক দিয়ে স্বাস্থ্য খাতের অবস্থান পঞ্চম। পরিকল্পনা মন্ত্রী জানান, স্বাস্থ্য খাতের সক্ষমতা আগের চেয়ে বেড়েছে, তাই আগামী এডিপিতে বরাদ্দ বাড়ানো হয়েছে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি করে সক্ষমতা বৃদ্ধি, যাতে করে তৃতীয় প্রবাহ যদি আসে অথবা কোভিড না যায় অথবা নতুন কোনো কিছু চলে আসে ওটা মোকাবেলা করতে পারে। স্বাস্থ্য খাতে এমনিতে আমাদের ঘাটতি ছিল, এটাকে ঘাটতি পূরণ করে আর বাড়াতে হবে। এডিপিতে স্বাস্থ্য খাতে মোট 65টি প্রকল্প, এর 55টি বিনিয়োগ ও 10টি কারিগরি সহায়তায়। তবে এই বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমরা যে সমস্ত তথ্য জানতে পারছি যে আগামী অর্থবছরে স্বাস্থ্য খাতে বাজেটে বরাদ্দ, সেই বরাদ্দের নমুনা দেখলে আমাদের কাছে মনে হয় না যে সেটি স্বাস্থ্য খাতের চাহিদা মেটাতে পারবে এবং এই যে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট মোকাবেলার জন্য কোনোভাবেই এটা পর্যাপ্ত নয়। ভ্যাকসিনেশনের জন্য আমাকে 15 থেকে 16,000 কোটি টাকা রাখতেই হবে, এটা লাগবে। 2 নম্বর হচ্ছে আমাদের এই সার্বিক স্বাস্থ্য খাতের জন্য ইনক্লুডিং করোনা, যাতে সারা দেশব্যাপী এই সেবাটা দিতে পারে, সেই জন্য যে প্রোগ্রাম সেখানের জন্য হয়তো আরো 15-16,000 কোটি টাকা লাগবে এবং এটার সাথে আরো 4-5,000 কোটি টাকা লাগবে ভ্যাকসিন ডেভেলপমেন্ট। চলতি অর্থবছর 53টি প্রকল্পের জন্য 11,979 কোটি টাকা বরাদ্দের বিপরীতে স্বাস্থ্যসেবা বিভাগ জুলাই-এপ্রিল সময়ে ব্যয় করতে পেরেছে মাত্র 3,050 কোটি টাকা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দটি বাদ দেয়া সরকারের নীতিহীন অবস্থান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
বিষয়টি নিয়ে চুপ থাকার অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বিএনপির পক্ষ থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যুদ্ধাহতদের জন্য ঔষধ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। দেশে প্রথমবারের মতো ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। বারডেম জেনারেল হাসপাতালে 2 রোগীর শরীরে এই ছত্রাক সংক্রমণ পাওয়া গেছে। একজনের বয়স 45 এবং আরেকজনের 60 বছর। করোনা রোগীদের জন্য নতুন উদ্বেগ হয়ে সামনে এসেছে ব্ল্যাক ফাঙ্গাস। করোনার চেয়েও এর মৃত্যুহার 25 গুণ বেশি। করোনা আক্রান্ত ডায়াবেটিস রোগী ও যাদেরকে স্টেরয়েড দেওয়া হয়েছে তারা রয়েছে এর উচ্চ ঝুঁকিতে। করোনার ভয়ঙ্কর রূপ দেখছে ভারত। এরই মধ্যে নতুন আতঙ্কের নাম ব্ল্যাক ফাঙ্গাস। আক্রান্ত হয়েছেন প্রায় 10,000। বেশ কয়েকটি রাজ্যে ঘোষণা করা হয়েছে মহামারী। নাক মুখ দিয়ে প্রবেশ করে ব্ল্যাক ফাঙ্গাস। আক্রান্ত ব্যক্তির চোখ মুখ ফুলে ওঠে। নাকের ভেতর ও জিহ্বায় পড়ে কালো দাগ। অনেক ক্ষেত্রে জ্বরও দেখা দেয়। প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে রোগ সারে। চোখ আক্রান্ত হলে অনেক ক্ষেত্রেই অন্ধত্বের শিকার হয় রোগী। আর ছত্রাক মস্তিষ্কে ছড়িয়ে পড়লে রোগীকে বাঁচানো যায় না। ভারতে এ রোগে আক্রান্তদের 50 ভাগই মারা গেছেন। অথচ করোনায় মৃত্যুহার 2% বেশি নয়। ফাঙ্গাস এগুলো তো আমাদের অন্যান্য ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট যারা থাকে বা ডায়াবেটিস থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, তাদের এই গ্রুপ অফ ফাঙ্গাস আমরা পাই। কিন্তু কোভিড পেশেন্টের আমরা রিসেন্ট আর কি সাসপেক্ট করছি আর কি যে হতে পারে যেটা ব্ল্যাক ফাঙ্গাস। হ্যাঁ, আর এর আগে আমরা একটা পেশেন্টের কাছ থেকে এই গ্রুপের ফাঙ্গাস ডায়াগনোসিস করছি, পরে আমরা জেনেছি যে এটা কোভিড পেশেন্ট। নাক বন্ধ হয়ে যাবে, নাক দিয়ে কালো শ্লেষা বা ব্লিডিং হতে পারে, চোখ ফুলে যাবে, চোখের পাতা নেমে যাবে, চোখ দিয়ে ডাবল ভিশন বা চোখের দৃষ্টিশক্তি কমে যাবে, চোখের চারিপাশ বা নাকের চারিপাশ ফুলে যাবে এবং গালের উপরের অংশ ফুলে যাওয়া বা কালো হয়ে যাওয়া, এগুলো হলো প্রাথমিক সিমটম। এই করোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হয় স্টেরয়েড। এতে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এছাড়া বয়স্ক, ডায়াবেটিসে আক্রান্ত ও ক্যান্সারে কেমোথেরাপি চলে এমন রোগীর প্রতিরোধ ক্ষমতা কম। এসব রোগীর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এটা খুব ইয়াং পেশেন্ট, যারা ইয়াং অ্যাডাল্ট বা খুব বেশি ডিজিজ না, অন্য কোনো রোগ বালাই নেই, তাদের এগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম। যারা এল্ডারলি পেশেন্ট, বয়স্ক পেশেন্ট আমাদের বাড়িতে আছে, তাদের ব্যাপারে আমাদের নজর করব। যেহেতু এটা ঢোকার শরীরের দুটাই রাস্তা মেইন, একটা হলো নাক এবং একটা মুখ, সুতরাং মাস্কের কোনো বিকল্প নেই। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েকজন বোর্ড সদস্যের অসম্মতির পরও করোনার লকডাউনের মধ্যেই আবার 5% পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। ছুটিতে যুক্তরাষ্ট্রে বসেই পানির দাম বাড়ালেন ওয়াসার এমডি তাকসিমে খান। নতুন দর অনুযায়ী আবাসিক গ্রাহকদের প্রতি 1000 লিটার পানির দাম দাঁড়াবে 15 টাকা 18 পয়সা। বর্তমানে 1000 লিটার পানির দাম 14 টাকা 46 পয়সা। নতুন দাম কার্যকর হলে বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে প্রতি 1000 লিটার পানির দাম দিতে হবে 42 টাকা, যা আগে ছিল 40 টাকা। সোমবার ওয়াসার বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই পানির দাম কার্যকর হবে 1 জুলাই থেকে। এ নিয়ে 13 বছরে পানির দাম বাড়ানো হলো 14 বার। এর আগে এবছরের মার্চে পানির দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ঢাকা ওয়াসা, কিন্তু বোর্ড সদস্যদের অসম্মতি এবং নানা সমালোচনার মুখে সিদ্ধান্ত থেকে সরে আসে ঢাকা ওয়াসা। প্রতি বছরই 5% হারে বৃদ্ধি করা হয়। এখন পর্যন্ত প্রতি বছরই এটা একটা করা হয়েছে, রুটিন ওয়ার্ক হিসাবে এবছর একটা হচ্ছে আর কি। এটা 5%, এটা মানে এটা নিয়ে প্রতি বছরই করা হয় এইভাবে। মানে এটা গত বছর, তার আগের বছর, সবসময় এটা ধারাবাহিকভাবে করা হচ্ছে। এটা অফিসিয়াল প্রক্রিয়ার মধ্যেই চলতেছে সবসময়, তো এইভাবে এটা করা হচ্ছে। ভারতের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে শুরু হয়েছে 7 দিনের সর্বাত্মক লকডাউন। করোনা সংক্রমণ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার এই সিদ্ধান্ত জানানো হয়। লকডাউন চলার সময় জেলার প্রবেশ বা জেলা থেকে বের হওয়ায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের চলাচলে। মুদি দোকান ও কাঁচা বাজার ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার 50%-এর বেশি।
চাঁপাইনবাবগঞ্জের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আজকে থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কথা বলা হচ্ছে। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কখন নাগাদ শুরু হবে এবং সার্বিক লকডাউন পরিস্থিতি নিয়ে জানাবেন। আরেকটি বিষয় জানাবেন, সবাইকে করোনার টেস্টের আওতায় নিয়ে আসতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? লকডাউন ঘোষণার পরে তখন আমরা আসলে সিভিল সার্জন এবং জেলা প্রশাসনকে জিজ্ঞাসা করেছিলাম যে যেহেতু করোনা সংক্রমণটা অধিক হারে বেড়ে গেছে বা ছড়িয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জে, সেহেতু সবাইকে আসলে করোনা মানে পরীক্ষার আওতায় কিভাবে আনা হবে। তখনই আসলে যে সিভিল সার্জনের পক্ষ থেকে বলা হয়েছিল যে আজকে থেকে তারা হচ্ছে যে অধিক হারে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করবেন, এবং তারা যেটা বলছেন যে বিভিন্ন পাড়ায় মহল্লায় গিয়ে স্বাস্থ্য বিভাগের যে টিম রয়েছে তারা হচ্ছে যে এই চেষ্টা করবেন। আসলে এভাবেই করোনা পরীক্ষার আওতায় নিয়ে আসা হবে সাধারণ মানুষকে। আর আরো একটি বিষয় বলি যে এখন পর্যন্ত সেই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়নি চাঁপাইনবাবগঞ্জের কোনো পাড়ায়। আমরা সিভিল সার্জনের সাথে সকলে কথা বলেছি, তিনি যেটা বলেছেন যে সাধারণত একটু গ্রাম এলাকায় গিয়ে এই টেস্ট করা হবে বলে 10টার আগে আসলে শুরু হবে না। বিভিন্ন টিমকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা 10টার পর থেকে আসলে এই টেস্ট শুরু করবে। আর লকডাউনের কথা যদি বলি, সকাল থেকে আসলে পুলিশের তৎপরতা দেখেছি আমরা বিভিন্ন সড়কে, বিভিন্ন পয়েন্টে তারা হচ্ছে যে চেকপোস্ট বসিয়ে যানবাহন চলাচল সীমিত করছেন। কিন্তু 6টা থেকে এই লকডাউনটা কার্যকর হলেও, অর্থাৎ লকডাউন বিধিনিষেধটা পুলিশ শুরু করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সড়কে হচ্ছে জনগণের উপস্থিতি দেখেছি এবং যানবাহনও বেড়েছে। আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এটি চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়ক। এখানে আসলে বড় যানবাহন না চললেও ছোট যানবাহন স্বাভাবিকভাবেই চলছে। অনেকে আবার যানবাহন না পেয়ে পায়ে হেঁটে গন্তব্য যাচ্ছেন। সব মিলিয়ে আসলে একটু ঢিলে ঢালা ভাবেই আসলে আজকে লকডাউনটা কার্যকর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। চলতি অর্থবছরে স্বাস্থ্যসেবা বিভাগ তাদের বরাদ্দের মাত্র 1/4 অর্থ খরচ করেছে। তবুও করোনা মহামারী বিবেচনায় আগামী বাজেটে এই খাতে প্রায় 3.5 কোটি টাকার বরাদ্দ বাড়ছে। সবার জন্য টিকা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতি, জীবন ও জীবিকা সচল রাখতে করোনার সঙ্গে লড়াই করছে মানুষ। তবে দীর্ঘ হতে পারে এই যাত্রা, তাই স্বাস্থ্যসেবা মজবুত করার তাগিদ বিশেষজ্ঞদের। আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে 17,307 কোটি টাকা, যা মোট এডিপির 7.68%। এডিপিতে খাতভিত্তিক বরাদ্দের দিক দিয়ে স্বাস্থ্য খাতের অবস্থান পঞ্চম। পরিকল্পনা মন্ত্রী জানান, স্বাস্থ্য খাতের সক্ষমতা আগের চেয়ে বেড়েছে, তাই আগামী এডিপিতে বরাদ্দ বাড়ানো হয়েছে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি করে সক্ষমতা বৃদ্ধি, যাতে করে তৃতীয় প্রবাহ যদি আসে অথবা কোভিড না যায় অথবা নতুন কোনো কিছু চলে আসে ওটা মোকাবেলা করতে পারি। স্বাস্থ্য খাতে এমনিতে আমাদের ঘাটতি ছিল, এটাকে ঘাটতি পূরণ করে আর বাড়াতে হবে। এডিপিতে স্বাস্থ্য খাতে মোট 65টি প্রকল্প, এর 55টি বিনিয়োগ ও 10টি কারিগরি সহায়তায়। তবে এই বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমরা যে সমস্ত তথ্য জানতে পারছি যে আগামী অর্থ বছরে স্বাস্থ্য খাতে বাজেটে বরাদ্দ, সেই বরাদ্দের নমুনা দেখলে আমাদের কাছে মনে হয় না যে সেটি স্বাস্থ্য খাতের চাহিদা মেটাতে পারবে, এবং এই যে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট মোকাবেলার জন্য কোনোভাবেই এটা পর্যাপ্ত নয়। ভ্যাকসিনেশনের জন্য আমাকে 15 থেকে 16,000 কোটি টাকা রাখতেই হবে, এটা লাগবে। 2 নম্বর হচ্ছে আমাদের এই সার্বিক স্বাস্থ্য খাতের জন্য ইনক্লুডিং করোনা, যাতে সারা দেশব্যাপী এই সেবাটা দিতে পারে, সেই জন্য যে প্রোগ্রাম সেখানের জন্য হয়তো আরো 15-16,000 কোটি টাকা লাগবে, এবং এটার সাথে আরো 4-5,000 কোটি টাকা লাগবে ভ্যাকসিন ডেভেলপমেন্ট। চলতি অর্থবছর 53টি প্রকল্পের জন্য 11,979 কোটি টাকা বরাদ্দের বিপরীতে স্বাস্থ্যসেবা বিভাগ জুলাই-এপ্রিল সময়ে ব্যয় করতে পেরেছে মাত্র 3,050 কোটি টাকা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দটি বাদ দেওয়া সরকারের নীতিহীন অবস্থান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বিষয়টি নিয়ে চুপ থাকার অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বিএনপির পক্ষ থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যুদ্ধাহতদের জন্য ঔষধ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের পাসপোর্ট থেকে
ইসরায়েল ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে দেওয়া হয়েছে। ওই সিদ্ধান্তে ইসরায়েল সরকারের অভিনন্দন টুইটের প্রেক্ষিতে তা অস্বীকার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পজিশন ঘোষণা করা। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতা গোটা বিষয়ে সরকারের নীতিহীন অবস্থান বেরিয়ে এসছে। পাসপোর্ট ও বৈদেশিক সম্পর্ক নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য দুরভিসন্ধিমূলক বলে অভিযোগ করেছেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশিদের জন্য ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। সোমবার দুটি আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রীরা। সম্প্রতি যেসব পাসপোর্ট ইস্যু হয়েছে তাতে ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ নেই, যা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে সমালোচনা। ইসরায়েলের সঙ্গে সরকারের সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও। বাংলাদেশ সরকার কেন এই নতুন করে প্রেম করতে যাচ্ছে ইসরায়েলের সঙ্গে? এ প্রসঙ্গে সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাপী এখন ই পাসপোর্ট সমাদৃত, পাসপোর্টের সঙ্গে বিশ্ব রাজনীতির কোনো সম্পর্ক নেই। মির্জা ফখরুলের বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেন তিনি। পাসপোর্ট একান্তই একটি ট্রাভেল ডকুমেন্ট এবং আইডেন্টিটি, অন্য কিছু নয়। এটি ফরেন পলিসি বা ভূরাজনৈতিক কোনো বই নয়। পাসপোর্ট এবং বৈদেশিক সম্পর্ক নিয়ে মির্জা ফখরুল সাহেব হঠাৎ এরূপ কাল্পনিক মনগড়া অভিযোগ কেন করলেন সেটা বোধগম্য নয়। এই মন্তব্যের পেছনে কোনো দুরভিসন্ধি থাকতে পারে বলে আমাদের মনে হয়। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী বলেন, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। আন্তর্জাতিক মান নিশ্চিত করতে পাসপোর্টে পরিবর্তন আনা হয়েছে। পাসপোর্টে যাই লেখা থাকুক না কেন, বাংলাদেশিদের জন্য ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধই থাকবে, বন্ধই থাকবে। একই সাথে ইসরায়েলি পাসপোর্ট নিয়ে কেউ বাংলাদেশে আসাটাও বন্ধ থাকবে। তিনি আরও জানান, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের নীতি। কোনোভাবেই হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাইয়ের মাঝামাঝিতে ঢাকা 14, লক্ষ্মীপুর 2, সিলেট 3 ও কুমিল্লা 5 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইসির সোমবারের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব জানান, মধ্য জুলাইয়ে নির্বাচন করতে গেলেও ঢাকা 14 ও কুমিল্লা 5 আসনে সিইসির বিশেষ ক্ষমতা বলে নির্ধারিত সময়ের পরবর্তী 90 দিনের জন্য সময় বাড়ানো হবে। সচিব জানান, উপনির্বাচনগুলোর বিস্তারিত তফসিলের বিষয়ে আগামী 2 জুন কমিশন সভা শেষে জানানো হবে। ওই সভাতেই করোনা পরিস্থিতির কারণে স্থগিত থাকা স্থানীয় সরকার নির্বাচনগুলোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। সচিব জানান, করোনা পরিস্থিতির কারণে বিদ্যমান লকডাউন বাড়ানোয় স্থগিত থাকা নির্বাচনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় পেছানো হয়েছে। তবে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মবার্ষিকী আজ। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম এই প্রাণপুরুষের জন্মদিন গতবারের মতো এবারও সীমিত আকারে উদযাপন করা হচ্ছে। করোনা মহামারীর কারণে প্রকাশ্যে নয়, অনলাইনেই অনুষ্ঠান আয়োজন করেছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেন কাজী নজরুল ইসলাম। মূলত বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও প্রেম ও ভক্তিমূলক গান বা কবিতায়ও নজরুল ছিলেন অনবদ্য। তিনি ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তার কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। সারা জীবন তিনি অসাম্প্রদায়িক চেতনার পক্ষে সোচ্চার ছিলেন। তার রচনা আজও মানুষকে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। কাজী নজরুল ইসলামের 122তম জন্মবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। শাহাদাত, কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদনের চিত্র কেমন দেখছেন, আর যারা শ্রদ্ধা নিবেদন করেছেন কি বলছেন তারা? দেখুন, আজকে দিনের আলো ফোটার সাথে সাথেই এখানে জাতীয় কবি, প্রেম, বিদ্রোহ, সাম্য, মানবতার কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন। এখনও সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। এখানে সকালবেলা এসেছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ, তারপরই এসেছিলেন এখানে
আরও বিভিন্ন সংগঠনের নেতারা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এর পরপরই এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রত্যেকেই এখানে কাজী নজরুল ইসলামের জীবন, তার আদর্শ, এই বিষয়গুলোর উপর আলোকপাত করেছেন এবং তারা কাজী নজরুল ইসলামের যে সাম্যবাদী এবং যে মানবতাবাদী আদর্শ এবং যে অসাম্প্রদায়িক চেতনা সেই বিষয়টির উপর জোর দিয়েছেন এবং সবাই এ বিষয়টি বলেছেন যে কাজী নজরুল ইসলামের যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল এবং যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের জন্য বাঙালি তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশকে স্বাধীন করেছিল, সেই চেতনাকে যেন অক্ষুণ্ণ রাখা হয় এবং সেই চেতনা যেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়া হয়, সেজন্যে এটিকে সঠিকভাবে লালন করার বিষয়ে তাগিদ দিয়েছেন। এবং এখন বর্তমানের যে রাজনৈতিক এবং আর্থসামাজিক চিত্র সেই বিষয়েও আলোকপাত করেছেন এবং বলেছেন যে যেসব অসাম্প্রদায়িকতার পথে যেসব প্রতিবন্ধকতা আছে সেসব দূর করার জন্য কাজী নজরুল ইসলামের আদর্শ চেতনাকে সঙ্গী করে সামনে এগিয়ে যেতে হবে এবং দেশকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় সবাই ব্যক্ত করেছেন এবং সবাই এই বিষয়টির উপরেই জোর দিয়েছেন যে কাজী নজরুল ইসলামের যে অসাম্প্রদায়িক চেতনা, যে সাম্যবাদী চেতনা, সেই চেতনা যেন সঠিকভাবে লালন করা হয় এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য। বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি আর নেই। রাত 11টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 27 এপ্রিল থেকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন কবি হাবিবুল্লাহ সিরাজি। সকাল 10টায় করোনা স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে, সেখানেই হবে প্রথম জানাজা। পরে আজিমপুর কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। 2018 সালের ডিসেম্বর থেকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। সাহিত্যে অসামান্য ভূমিকা রাখায় 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, রূপসী বাংলা পুরস্কার সহ অসংখ্য পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন কবি হাবিবুল্লাহ সিরাজি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে সন্দেহে শিক্ষার্থীরা। সেই সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এই ঘটনায় 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিখোঁজের 8 দিন পর ঢাকা মেডিকেল মর্গে মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের মরদেহ। পুলিশের ধারণা ডাব বিক্রেতার দা দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যা করেছেন তিনি। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে সন্দেহে শিক্ষার্থীরা। হাফিজুর 8 দিন ধরে নিখোঁজ ছিলেন। বন্ধুরা নানাভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো খোঁজখবর নেয়নি বলে অভিযোগ তাদের। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি ছাত্র নেতাদের। কয়েকটি প্রশ্ন সামনে এসেছে, বিশেষ করে তার সঙ্গে তার যেসব বন্ধু শেষ সময়ে আড্ডা দিয়েছে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পেছনের রহস্য উন্মোচন করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো ধরনের ব্যর্থতা রয়েছে কিনা, কোনো ধরনের দায় সারা প্রস্তুতি রয়েছে কিনা, সেটিও আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে উন্মোচিত হয়েছে। ঘটনাটিকে দুঃখজনক বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই মধ্যে 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে গঠিত হয়েছে এবং ইতিমধ্যেই তাদেরকে তাদের চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট যারা আছেন আইনপ্রজ্ঞ সংস্থা, আমরা খুব অনুরোধ করেছি সত্যতা বের করে পরবর্তী ব্যবস্থা দ্রুত নেওয়ার জন্য। হাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র ও টিএসসি ভিত্তিক সংগঠন মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক ছিলেন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিচুর ভয়াবহ ফলন বিপর্যয় হয়েছে খাগড়াছড়িতে। চায়না 2 ও 3 জাতের লিচুর ফলন পাননি চাষিরা। 2 বছর ধরে ফলন না আসায় অনেক চাষি ক্ষোভ ও হতাশায় লিচু গাছ কেটে ফেলছেন। বছর জুড়েই বাগান পরিচর্যা করছেন খাগড়াছড়ির চায়না 2 ও 3 জাতের
লিচু চাষিরা। খরচও কম হয়নি, কিন্তু ফলন আসেনি গাছে। চাষিরা জানিয়েছেন গত বছরও এই দুই জাতের লিচুর ফলন পাননি তারা। হতাশায় গাছ কেটে ফেলেছেন অনেকে। 1400-1500 গাছ কেটে ফেলছি, আর বাকি যেগুলো আছে সবগুলো কেটে ফেলবো, আমি একটা গাছও রাখবো না। দেশি বলো আর আমাদের চায়না থেকে একদম তো আসে না। ফুলের পরাগায়নের সময় তাপমাত্রার তারতম্যের কারণে লিচুর ফলন বিপর্যয় হয়েছে বলে মনে করছেন গবেষকেরা। কৃষি বিভাগ আগে চায়না 2 ও 3 জাতের লিচু চাষে পরামর্শ দিলেও এখন পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র উৎসাহিত করছে দেশি জাতে। শুধু চায়না 2, চায়না 3 দিয়ে বাগান না করে এর পাশাপাশি আমাদের বাড়ি লিচু 5, এটি প্রতি বছর সমানভাবে আছে। যতই জলবায়ুর আবহাওয়ার কম বেশি হোক না কেন, এতে প্রতি বছর একই রকম ফল হয়। যদিও এ গুণগত মান হয়তো চায়না 2, চায়না 3 এর সমান হবে না। এদিকে ভালো ফলন পেতে লিচু গাছের বাড়তি যত্ন ও ফাঁদ ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যখন স্ত্রী মাছি পোকা লিচুতে ডিম আপনার আল দেয়, সেখানে ডিম পাড়ে এবং সেখানে পছন্দ ধরে, তারপরে কিন্তু এই দেখা যাচ্ছে যেখানে ক্র্যাক করে যায়, ফেটে যায় এবং লিচু অল্প বয়সে লিচু ঝরে পড়ে। বেঁধে দেওয়া যায় সাসপেনশন ট্র্যাপটা, তাহলে কিন্তু মাছি পোকাগুলোকে মেরে ফেলা সম্ভব। খাগড়াছড়িতে বাণিজ্যিকভাবে বেশি চাষ হয় চায়না 2 ও 3 জাতের লিচু। জেলার 2215 হেক্টর জমিতে এই দুই জাতের লিচুর বাগান আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে 45,000 জন এবার হজে অংশ নিতে পারবে বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু সৌদি আরবে পৌঁছার পর 3 দিনের কোয়ারেন্টিনে থাকার পাশাপাশি মাস্ক পরা ও করোনার অন্যান্য স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে এবারে হজে অংশগ্রহণে আনুপাতিক হারে বাংলাদেশ ন্যায্য হিস্সা চায় বলে জানিয়েছে ধর্মসচিব। করোনার কারণে গত বছর কেবল সৌদি আরবে অবস্থানকারীদের মধ্যে 10,000 জন পেয়েছিলেন হজ পালনের সুযোগ। এবছরও হজ হচ্ছে করোনা পরিস্থিতির মধ্যে। তবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যম জানিয়েছে এবার দেশটিতে বসবাসরত 15,000 মুসল্লির সঙ্গে বিভিন্ন দেশ থেকে আরও 45,000 মুসল্লি অংশ নিতে পারবেন। গণমাধ্যমের বরাতে জানলেও সৌদি সরকারের কাছ থেকে বাংলাদেশ হজের এমন কোনো তথ্য পায়নি বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব। তবে 45,000 মুসল্লি হজের সুযোগ পেলে বাংলাদেশ আনুপাতিক হারে ন্যায্য হিস্সা চায় বলে জানান তিনি। আমরা এখনো অফিসিয়ালি তাদের কোনো ডাটা পাই নাই। তারা একটা ডিক্লেয়ার করেছে যে 45,000 পিলগ্রিমস বাইরের দেশ থেকে নিবে। টার্মস এন্ড কন্ডিশন যা যা তারা তাদের দেশের জন্য তার ফিট মনে করবে, সেটা তো আমাদের মানতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা ন্যায্য হিস্সা যেন বাংলাদেশ থেকে যেন হাজিরা যেতে পারে। হজে যাওয়ার জন্য 2 ডোজ টিকা নেয়ার বাধ্যবাধকতা থাকছে। যেন বাংলাদেশ থেকে যেন হাজিরা যেতে পারে। হজে যাওয়ার জন্য 2 ডোজ টিকা নেয়ার বাধ্যবাধকতা থাকছে। যারা 2 ডোজ টিকা নিতে পারেননি তাদের বিষয়ে মন্ত্রণালয়ের কিছু করার নেই বলে জানিয়েছেন ধর্মসচিব। তবে পাসপোর্ট সংক্রান্ত কোনো জটিলতা হলে সব ধরনের সহায়তা করা হবে। এই যখন বাংলাদেশ যখন টিকা কার্যক্রম শুরু হয় তখনই বলে দিয়েছি যারা আপনারা নিবন্ধিত হয়েছেন তারা টিকা নিয়ে নেন, এটা বলে দিয়েছে। আশা করি আমাদের হজযাত্রীরা এটা ইতিমধ্যে নিয়ে ফেলেছে। পাসপোর্টের জন্য আমাদের পাসপোর্ট অফিসকে বলা আছে, যদি ঝামেলা যদি হইতো আমাদেরকে জানাইতো। এই সমস্ত কাজের জন্য সরকার ডেডিকেটেড ডেস্ক বসাবে দরকার হলে। এবার 18 বছরের কম ও 60 বছরের বেশি বয়সীরা হজের অনুমতি পাবেন না। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ব করোনায় একদিনে 8,800-র বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা গত 1.5 মাসের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 34,86,000। নতুন 4,42,000 শনাক্ত সহ এই পর্যন্ত আক্রান্ত 16,79,00,000-এর বেশি। 24 ঘন্টায় ভারতে সবচেয়ে বেশি 3,498 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মারা গেছে 3,07,000-এর বেশি মানুষ। সেখানে একদিনে নতুন শনাক্ত 1,95,000, যা গত 41 দিনের মধ্যে সবচেয়ে কম। ব্রাজিলে সোমবার মারা গেছে 841 জন, নতুন শনাক্ত 37,500। যুক্তরাষ্ট্রে একদিনে 290 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো 6,04,000। মালয়েশিয়াতে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে 200 জন আহত হয়েছে। বিবিসি জানিয়েছে 213 জন যাত্রী বহনকারী একটি মেট্রো ট্রেনের সাথে আরেকটি ট্রেনের সংঘর্ষ ঘটলে তারা আহত হয়।
স্থানীয় সময় রাত 8:45টার দিকে কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ারের কাছের টানেলে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে 47 জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কন্ট্রোল সেন্ট্রালের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত 23 বছরের মধ্যে মালয়েশিয়ার মেট্রো রেল খাতে এটি প্রথম বড় দুর্ঘটনা। সিরিজ জেতার লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে শুধু সিরিজই নিশ্চিত হবে না, ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠবে টাইগাররা। অন্যদিকে লড়াইয়ে টিকে থাকতে মরিয়া লঙ্কানরা। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 1টায়। সাদা পোশাকের শ্রীলঙ্কা সফর শেষে অল্প সময় প্রস্তুতি টাইগারদের। টেস্টের জবাব ওয়ানডেতে হয় না, তারপরও নিজের ডেরায় প্রতিপক্ষের মতো সফল হওয়ার লক্ষ্যে সাকিব মুশফিকদের শুরুটা দারুণ। প্রথম ওয়ানডেতে 33 রানের জয়ে 1-0 এগিয়ে তামিমের দল। অধিনায়ক ফর্ম ধরে রেখেছেন, মুশফিক আর রিয়াদের ব্যাটেও ছিল 50। বল হাতে বাকি কাজ সেরেছেন মুস্তাফিজ মিরাজ জুটি। সব ফরম্যাট মিলিয়ে 10 ম্যাচ পর জয় পেলাম, এটা সবার জন্য স্বস্তির। তবে কাজ এখনো শেষ হয়নি, সামনে আরো 2টো ম্যাচ আছে। ভালো কিছুর প্রত্যাশায় সেরাটা দিতে হবে। ঘূর্ণিঝড় ইয়াস দিক পরিবর্তন করায় দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টির সংখ্যা কমেছে। তারপরও বিঘ্ন কিছুটা হতেই পারে। বাড়তি গরমে খেলার চেয়ে সেটা হয়তো মন্দ হবে না। এখনকার আবহাওয়া ক্রিকেটের জন্য আদর্শ নয়। শুধু তাপমাত্রা বেশি হলে সমস্যা ছিল না, বাড়তি ঘাম ক্লান্তি বাড়িয়ে দিচ্ছে। প্রতি বলে মনোযোগ দিয়ে খেলাটা কঠিন। প্রথম ওয়ানডেতে আমরা সেটা করতে পেরেছি। সিরিজ বাঁচিয়ে রাখতে জয় চাইবে শ্রীলঙ্কাও। তবে এই ম্যাচটা টাইগারদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। জিতলে ওয়ানডে সুপার লিগের শীর্ষে ওঠার হাতছানি। এখন 40 পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর পাকিস্তানের সঙ্গে অবস্থান বাংলাদেশের। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লিটন মিঠুনরা তাদের ক্রিকেটীয় প্রতিভার প্রতি কতটা সুবিচার করছেন, উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। ধারাবাহিকতার অভাবে নাসির, সাব্বির, বিজয়রা জাতীয় দল থেকে জায়গা হারিয়েছেন। লিটন, মিঠুন, সৌম্যদের তাই স্কিলের পাশাপাশি মানসিক প্রস্তুতিতে গুরুত্ব দিতে বলছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। আউট খুবই বিচ্ছিরি ছিল, মানে কোনো কারণই নাই, কোনো কারণই নেই এই সমস্ত শট খেলার। বিরক্তিকর অবস্থায় আমি আছি এখন। মানে আমার এক্সপেকটেশন যেটা আছে এই আগামী প্রজন্ম ক্রিকেটারদের, সেখানে আমি বড় ধাক্কা খাচ্ছি। ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে। বিসিবি সভাপতি থেকে শুরু করে সাবেক অধিনায়কের কাছে লিটন, মিঠুনের ব্যাটিংয়ের ধরন বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। লিটনের নামের সাথে আছে দেশসেরা প্রতিভার তকমা, যা তাকে দিচ্ছে একের পর এক সুযোগ। মিঠুনের অবস্থারও উন্নতি নেই, নেই উপলব্ধি। ট্রল করে ভক্তরা কাউকে ডাকছেন লর্ড নামে, কাউকে বা স্যার। এই সুযোগ তো করে দিচ্ছেন ক্রিকেটাররাই। 2021 সালে লিটন খেলেছেন 7 ওয়ানডে, যার মধ্যে 3 বার ফিরেছেন 0 রানে, সর্বোচ্চ 22। টি-20তে 3 ম্যাচে করেছেন 10 রান, তার মধ্যেও আছে একটা 0 রানের হতাশা। একই আক্ষেপ মিঠুনকে নিয়ে। এবছর 4 ওয়ানডেতে একটা 50-র পাশে 3টিতে 9, 6 ও 0, টি-20তে 4 ও 1। এই সমস্ত জায়গায় একটা প্লেয়ার যখন এরকম ভাবে আউট হয়, তাকে নিজেকে বুঝতে হবে যে কোথায় ভুল করছে। আগামীতে সে একটু সময় নিয়ে ব্যাটিং করুক। সে যেখানে যদি একটা 50 রান করতে তার যদি 70টা বল লাগে, সে না হলে 90টা বল খেলবে। দরজায় করা নাড়ছে বিশ্বকাপ। বিসিবিও চায় না বড় সড় পরিবর্তন। সামনের ম্যাচে তাই এই 2 ব্যাটসম্যানকে একাদশে দেখতে চান সাবেক এই অধিনায়ক। কবে আমরা এখান থেকে ঘুরে দাঁড়াবো? তো আজকে আমরা আর কত বেবি সিটিং করবো? বেবি সিটিং মানে এই যে আগামী তো হবে, ইনশাআল্লাহ এটা হয়ে যাবে, আমি দেখব, তারপরে সাক্ষাৎকারও অনেক কথা বলি আমরা। এটা না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট দেখতে চান রকিবুল হাসান, অভিজ্ঞতার বিচারে যা বাংলাদেশকে সুবিধা দেবে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যবধান গড়ে দিয়েছিল বাংলাদেশ বোলিং অ্যাটাক। গুরুত্বপূর্ণ ব্রেক থ্রুর মাধ্যমে স্বাগতিকদের ম্যাচে ফেরান মোহাম্মদ সাইফুদ্দিন। সিরিজ নিশ্চিতের লড়াইয়ে ধারাবাহিকতা ধরে রাখতে চান টাইগার অলরাউন্ডার, কাজে লাগাতে চান মুস্তাফিজুর রহমানের সাথে তাঁর রসায়ন। খুব ইম্পর্টেন্ট। অপর পাশ থেকে যদি একটা বোলার ভালো অ্যাটাকে বল করতে পারে, তো সেক্ষেত্রে আমার জন্য কাজটা ইজি হয়ে যায়। ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করা, অবশ্য আমি নাম্বার 5-6 ব্যাটিং করতে চাই, যদিও এটা এখন সম্ভব না টিম কম্বিনেশনের কারণে। অনেক এক্সপিরিয়েন্স বড় ভাইরা আছে, ইনশাল্লাহ যদি এভাবে কন্টিনিউ খেলতে থাকতে পারি, ইনশাল্লাহ সুযোগ আসবে উপরে।
বিশ্ব মাতিয়ে দেশে ফিরেছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। আজ সকালে সুইজারল্যান্ডের লুজান থেকে ঢাকা পৌঁছান আর্চাররা। বিমানবন্দরে তাদের অভিনন্দন জানান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। সরকারের নিয়ম অনুযায়ী ইউরোপ থেকে কেউ আসলে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। আর্চারদেরও মানতে হবে সেই প্রোটোকল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চিঠি চালাচালিতেও কোয়ারেন্টিন কমাতে পারেনি আর্চারি ফেডারেশন। তবে হোটেলের পরিবর্তে টঙ্গীর আর্চারি ভেন্যুতে কোয়ারেন্টিন সারতে পারবেন আর্চাররা। রোববার সুইজারল্যান্ডে দারুণ সময় কাটে রোমান দিয়াদের। বিশ্বকাপ আর্চারি রিকার্ভ মিশ্র দলগত ফাইনালে খেলে লাল সবুজের প্রতিনিধিরা। যদিও রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। বছর পরে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তো আলহামদুলিল্লাহ আমরা একটা পদক জিতেছি। এটা হয়তো বা ক্রীড়াঙ্গনের জন্য একটা হিস্টোরি। তো ইনশাল্লাহ আমরা এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। আল্লাহর অশেষ রহমতে যে আমরা এই পদকটি অর্জন করেছি, এটার জন্য সব সময় অবশ্যই আমরা অনেক আমি অনেক প্রাউড ফিল করতে, শুধু আমি না, আমার যে টিমমেট আছে সবাই অনেক, এবং দেশের জন্য এটা অবশ্যই একজন প্রাউড একটা মোমেন্ট। জয় পরাজয় সব ম্যাচই আছে। তা আমার মনে হয় আমাদের যে রেজাল্টটা হয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রথম যে কোনো বিশ্বকাপে সেমিফাইনালে উঠা এবং ফাইনালে খেলা, সিলভার জয় করা, রৌপ্য পদক, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম। এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।